হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের সেকেন্ড ক্লাস। আজকে আমরা কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আলোচনা করব। আশা করি আগের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। কোভ্যালেন্ট বন্ড যেটাকে আমরা সমযোজী বন্ধন নামে জানি। কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হয় যদি বলা হয় যে কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন কিভাবে হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে শেয়ারিং অফ ইলেকট্রন, মানে কি ইলেকট্রনের শেয়ারিংয়ের মাধ্যমে এখানে কোভ্যালেন্ট বন্ডটা ফরমেশন হয়। শেয়ারিং অফ ইলেকট্রন, বোঝা গেল? তাহলে শেয়ারিং অফ ইলেকট্রনের মাধ্যমে কিন্তু কোভ্যালেন্ট বন্ডটা ফরমেশন হয়। কীভাবে হয় দেখো, ধরো একটা এ আছে অ্যাটম, এর ভ্যালেন্স ইলেকট্রনে একটা ইলেকট্রন আছে এবং তার সঙ্গে বি আছে যার ভ্যালেন্স ইলেকট্রনে একটা ইলেকট্রন আছে। এবার এই দুটো যখন পরস্পরের সঙ্গে শেয়ারিং করবে তখন তৈরি হবে কি এ বি বন্ড, এবং এই বন্ডটাকে আমরা তাহলে কি বলবো? কোভ্যালেন্ট বন্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হয় এর একটা বাস্তব যদি উদাহরণ দেখি, যদি Cl2 মলিকুলের ক্ষেত্রে আমি বিবেচনা করি, তাহলে Cl2 এর ক্ষেত্রে দেখো একটা ক্লোরিন আছে মলিকুল, ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 2 8 তারপরে 7, তাই তো? তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে 7। আর একটা ক্লোরিন আছে যেটার 2 8 7, মানে ভ্যালেন্স ইলেকট্রন 7টা আছে। এবার ভ্যালেন্স ইলেকট্রনকে ডট আকারে যে লেখার যে পদ্ধতি সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি লুইস ডট, ঠিক আছে? তাহলে 7 ইলেকট্রন, এইখানে আছে 7 ইলেকট্রন, এবং এদের যদি আমি শেয়ারিং করিয়ে দিই ইলেকট্রনটা, ঠিক আছে, ইলেকট্রনের যদি শেয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? Cl কোভ্যালেন্ট বন্ড। আশা করি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দেখা যাক, যদি H2O মলিকুলের ক্ষেত্রে তুমি দেখো, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6টা আছে, তাই তো? তাহলে 2 4 আর এই দিকে দুটো আমি রাখলাম, ঠিক আছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন একটা, এখানে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন একটা। তাহলে এদের মধ্যে যখন শেয়ারিং হবে তখন তৈরি হবে কি? অক্সিজেন, তার সঙ্গে দুটো হাইড্রোজেন, মানে দুটো কোভ্যালেন্ট বন্ড, তার সঙ্গে দুটো লোন পেয়ার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? দেখো, এরপরে আমাদেরকে জানতে হবে যে কোভ্যালেন্ট বন্ড সেটা কত প্রকারের হতে পারে, এবং কোভ্যালেন্ট যদি মলিকুল হয় মানে অণুগুলো কত প্রকারের সেগুলো আমরা দেখব। প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এটা সবাই জানি আশা করি, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড 3 প্রকারের। প্রথমত হচ্ছে সিঙ্গেল বন্ড বা এক বন্ধন, যেটাকে আমরা বলি সিঙ্গেল বন্ড। তারপরে হচ্ছে ডবল বন্ড, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রিপল বন্ড। এবার যদি তোমাকে বলা হয়, যদি এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল, তাহলে কি করবে? দেখো, যদি হাইড্রোজেনের সঙ্গে আরেকটা হাইড্রোজেন বন্ডিংয়ে যদি দেখানো যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো আমরা এখানে একটাই বন্ধন তৈরি হচ্ছে, ঠিক আছে। যদি এখানে HCl হয় বা Cl2 হয়, সবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সিঙ্গেল বন্ড। কিন্তু ডবল বন্ড কোথায় দেখা যায়? যদি O2 তুমি ভেঙে দেখাও তাহলে O2 এর ক্ষেত্রে ডবল বন্ড আছে। এছাড়া অর্গানিক কম্পাউন্ড যেমন CH2 ডবল বন্ড CH2 এক্ষেত্রে আছে। ট্রিপল বন্ড আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। এছাড়াও CH ট্রিপল বন্ড CH। তাহলে এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের সিঙ্গেল, ডবল এবং ট্রিপল বন্ডের উদাহরণ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে, দেখো এর সঙ্গে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোভ্যালেন্ট মলিকুল। কোভ্যালেন্ট মলিকুল হচ্ছে 2 প্রকারের। কি কি? একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। পোলার কোনটাকে বলবো? পোলার মানে যাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু যেটা আছে সেটা নট ইকুয়াল টু 0, বুঝে গেল? ডাইপোল মোমেন্ট আমরা পড়বো এই চ্যাপ্টারের। আর নন পোলার যেটা আছে সেটা ডাইপোল মোমেন্ট কী হবে? 0 হবে। আশা করি বুঝতে পেরেছো। এর এক্সাম্পল যদি নিতে হয় তাহলে এখানে আমি পোলার যেটা আছে, পোলারের ক্ষেত্রে H2O নিতে পারি অথবা HCl, ঠিক আছে। আর নন পোলারে Cl2 H2, এগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে 3 প্রকারের, সিঙ্গেল, ডবল এবং ট্রিপল। আর কোভ্যালেন্ট মলিকুল হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে পোলার এবং একটা নন পোলার। পোলার কাদেরকে বলবো? যাদের ডাইপোল মোমেন্ট যে ভ্যালুটা সেটা নট ইকুয়াল টু 0, আর নন পোলারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের যে ভ্যালু আসবে সেটা 0 আসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের শর্ত কী। শর্তটা হচ্ছে যে দুটো
অ্যাটম ইলেকট্রন শেয়ারিং করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কী হতে হবে, সমান বা প্রায় সমান, এবং ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের প্রতি যে আসক্তি সেটাও কী হতে হবে, সমান বা প্রায় সমান। তাহলে কন্ডিশন ফর কোভ্যালেন্ট বন্ড যদি আমি বলতে চাই তাহলে কি হবে বলো, কন্ডিশন ফর কোভ্যালেন্ট বন্ড 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটম দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির যে ভ্যালু সেটা সমান বা প্রায় সমান হতে হবে, অথবা ইলেকট্রন আসক্তি যেটা আছে সেটাও সমান বা প্রায় সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো এখানে, যে পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার যে মানটা আছে, ঠিক আছে, যেটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলি, এবং ইলেকট্রন যে আসক্তিটা আছে সেটা কি হতে হবে, সমান বা প্রায় সমান হতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার? যেমন Cl2 যখন ফরমেশন হচ্ছে, দুটো Cl মানে কি, দুটো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখি কত হবে, 0 হবে। বোঝা গেল? তো সেই রকমই এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। প্রপার্টিজ কী আছে, প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড বা প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট বন্ডও বলতে পারো, কারণ কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটাকে তো আমরা কি বলবো, কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই না? ঠিক আছে, তাহলে প্রপার্টিজের মধ্যে আমরা আয়নিক বন্ডে পড়েছিলাম, সেরকম এখানেও দেখব। ফার্স্ট হচ্ছে স্টেট, মানে অবস্থাটা কি, মেনলি কি হয়, মেনলি গ্যাস অর লিকুইড অর সফট সলিড, কিন্তু এতে এক্সেপশান আছে। কি এক্সেপশানটা কি? এক্সেপশানটা হচ্ছে ডায়মন্ডটা হচ্ছে ন্যাচারাল অকারিং হার্ডেস্ট কম্পাউন্ড। ঠিক আছে, 2 নম্বর যে পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, এমপি অ্যান্ড বিপি। সেটা কি হয়, এর ক্ষেত্রে লো হবে, লো হবে। 3 নম্বর হচ্ছে সলিবিলিটি, ওয়াটার ইনসলিবল, ওয়াটারে কী হবে, সলিবল হবে না। ঠিক আছে, তাহলে ওয়াটার ইনসলিবল হবে, আর মনে রাখতে হবে নন পোলার সলভেন্টের ক্ষেত্রে সলভেন্ট সলিবল। ঠিক আছে, নন পোলার যদি সলভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সলিবল হবে। ওয়াটারে সলিবল হবে না। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিয়াকশান রেট স্লো। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি যদি কন্ডাক্টিভিটির কথা বলো, কন্ডাক্টিভিটি কী হবে, কন্ডাক্টিভিটি লো মানে 0 বলতে পারো, লো অথবা টেন্স টু 0। ঠিক আছে, এক্সেপশান কি, এক্সেপশান হচ্ছে গ্রাফাইট, গুড কন্ডাক্টর। বুঝা গেল? এরপরে 6 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আইসোমার। হ্যাঁ, অবশ্যই আইসোমার দেখাবে। অর্গানিক কম্পাউন্ড কি, সবই তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই না? আইসোমার শো করে, ইয়েস। বোঝা গেল? এইগুলোর কাজ আমরা কখন বুঝতে পারবো বলো তো, যে প্রপার্টিজ যেগুলো পড়ছি সেগুলো যখন ফ্যাজান্স রুল পড়বো, আজকেই পড়বো, সেইখানে আমাদের কনসেপ্টটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্লিয়ার। এরপর দেখো, এখানে আমাকে দুটো জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি ভ্যালেন্স ইলেকট্রন, ধরো শেয়ারিংয়ের ফলে ভ্যালেন্স ইলেকট্রন যদি কারো 8টার থেকে বেশি হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা কি বলবো, হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা অষ্টক সূত্রের ব্যতিক্রম। আবার যদি 8-এর থেকে কম হয় তাহলে সেটাকে কি বলবো, হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, এবং সেটা অষ্টক সূত্রের ব্যতিক্রম। তাহলে আমাকে পড়তে হবে এক্সেপশন অফ অক্টেট রুল। এখানে দুটো আছে, একটা আছে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে, আর একটা আছে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড আর একটা হচ্ছে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার দেখো, এখানে আমাকে মনে রাখতে হবে যে হাইপার ভ্যালেন্ট মানে মোর দ্যান 8 ইলেকট্রন। ঠিক আছে, মোর দ্যান কত হবে, 8 ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে লেস দ্যান 8 ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল যদি দিতে হয় তাহলে এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে তো এক্সাম্পল আসবে। বুঝা গেলো? নিটে কোয়েশ্চেন হবে কি, যে এই কটা এলিমেন্টের মধ্যে কতগুলো হাইপোভ্যালেন্ট, তার সংখ্যাটা লেখো, 2, 3, 4 এভাবে থাকবে। বুঝা গেলো? বা হাইপোভ্যালেন্ট বা হাইপারভ্যালেন্ট হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এক্সাম্পল হচ্ছে
SF6 PCl5 এবং IF7 এগুলো, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি আমি দেখি PCl5টা যদি তুমি দেখো তাহলে এখানে কি আছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফসফরাসের বাইরে কতগুলো ইলেকট্রন আছে? 5টা, 1 2 3 4 5। আর ক্লোরিনের বাইরে কতগুলো আছে? 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে শেয়ারিং হয়ে গেল, এটা হলো। আর একটা ক্লোরিন 1 2 3 4 5 6 7, এখানে শেয়ারিং হলো। তাহলে দেখো ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয়েছে? 1 2। দেখো এটা একটু বোল্ড করে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফসফরাসের 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সেন্ট্রাল যে অ্যাটমটা আছে তার ভ্যালেন্স ইলেকট্রনে কতগুলো আছে? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কতগুলো আছে? 10টা। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে হাইপার টেনশন। মানে কি? টেনশন যদি বেশি হয়ে যায়, তাই না, প্রেশার যদি বেশি চলে আসে, তাহলে সেই রকমই এটা হচ্ছে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। আর ভুল বললাম, এটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। হাইপোভ্যালেন্ট মানে 8টার থেকে কম থাকবে। এর এক্সাম্পল মনে রাখবে BeCl2 BF3, ঠিক আছে। এবার BeCl2-র ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেখো এখানে কি হচ্ছে, বেরিলিয়ামের বাইরে কতগুলো ইলেকট্রন? 2টো ইলেকট্রন, তাই তো। আর ক্লোরিনের 7টা। তাহলে বেরিলিয়ামে কতগুলো হলো? 1 2 3 4, 4টে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার তো? ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাও অবশ্যই, ঠিক আছে। আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জকে আমরা কি বলি? ফর্মাল চার্জকে কার্যকারী আধান বলা হয়, ঠিক আছে। ফর্মাল চার্জের ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা কী আছে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে দেয়। ফর্মাল চার্জ হচ্ছে যেটার ফর্মাল চার্জ বের করব তার কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স, বা এখানে সবচাইতে ভালো হবে এটাকে লেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন হলো। তারপর মাইনাস কি? ওই যে অ্যাটমটা আছে ওই অ্যাটমের লোন পেয়ারের ইলেকট্রন কতগুলো। তাহলে কি হবে? লোন পেয়ার ইলেকট্রনস যেটা আছে সেটাকে মাইনাস করতে হবে। তারপরে হাফ ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন। বোঝা গেল? তাহলে ফর্মাল চার্জের ফর্মুলা হচ্ছে, প্রথমে তুমি কি করবে? যে অ্যাটমটার ফর্মাল চার্জ বের করতে বলেছে সেটা কি করতে হবে? তার ভ্যালেন্স ইলেকট্রন লিখতে হবে, মাইনাস করতে হবে কি? লোন পেয়ার যতগুলো আছে, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, তারপরে মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন। বোঝা গেল ফর্মাল চার্জ ক্যালকুলেশনের ফর্মুলা। এবার দেখো ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করব আমরা, ঠিক আছে। যদি একটা কোশ্চেন দেওয়া হয়, বলা হলো যে H2O মলিকুলের অক্সিজেনের ফর্মাল চার্জ ক্যালকুলেট করো, তাহলে H2O মলিকুল। তাহলে আমার কাজ কি হবে? এটার প্রথমে লুইস ডট স্ট্রাকচার আঁকতে হবে তোমাকে। তাহলে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেনের বাইরে কতগুলো? 6টা ইলেকট্রন, এখানে হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে শেয়ারিংয়ে গেল, এটাও শেয়ারিংয়ে গেল। তার ফলে তৈরি হবে কি? দেখো তৈরি হচ্ছে অক্সিজেন, এখানে লোন পেয়ার 2টো বসলো, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি অক্সিজেনের ফর্মাল চার্জ ক্যালকুলেট করো, তাহলে ফর্মাল চার্জ অফ অক্সিজেন সেটা কি করে বের করব? অক্সিজেনের যদি বলে তাহলে অক্সিজেনের কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 6টা হলো, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার কতগুলো? 2টো ইলেকট্রন কতগুলো হবে? তাহলে 4টে, মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু কত হবে বলো? 4। বোঝা গেল? তাহলে 6 মাইনাস 4 মাইনাস 2 কত আসলো? 0। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? এরপরে দেখো, যদি আমাদেরকে O3-র 3টে অক্সিজেন আছে, 3টে অক্সিজেনেরই ইন্ডিভিজুয়াল ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে দেয়, তখন আমরা কিভাবে বের করব? দেখো O3 আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 3টে অক্সিজেন, এটা কী হবে? ভ্যালেন্স ইলেকট্রনগুলো বসাচ্ছি, 6টা আছে, 1 2 3 4 5 6। আমাদের কী করতে হবে? শেয়ারিং করতে হবে, তাই তো। শেয়ারিং করছি, তাহলে এইটার সঙ্গে এইটা শেয়ারিং হলো, এইটার সঙ্গে এটা শেয়ারিং। তাহলে এদের দেখো অক্টেট হয়ে গিয়েছে, অক্সিজেনের এইখানে কি হয়েছে? অক্টেট হয়ে গিয়েছে। তাহলে কি হবে? এই যে যেটা আছে সেটা একে ডোনেট করবে। বুঝা গেল? ডোনেট করলে যদি ওটা কোঅর্ডিনেট বন্ড, এটা এখনও পড়ানো হয়নি, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে? অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, এইখানে কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন। লোন পেয়ার কতগুলো ছিল? এটা হচ্ছে 2টো, এটাতে আছে 1টা, আর এটাতে আছে 3টে। বোঝা গেল? এরপরে কি করব আমরা? এটার নাম্বার দিলাম 1, এটা হচ্ছে 2, এটা 3। তাহলে কাজ হচ্ছে কি আমার? মেন কাজ হচ্ছে
যে তিনটে ইন্ডিভিজুয়াল অক্সিজেনের আমি কি করব, ফর্মাল চার্জ বের করব। তাহলে প্রথমে দেখো অক্সিজেন যেটা আছে তার ভ্যালেন্স ইলেকট্রন তো 6ই হবে, লোন পেয়ার কতগুলো আছে 4টে, মাইনাস কি হবে হাফ ইন্টু বন্ড পেয়ার কতগুলো, দুটো বন্ড আছে তার মানে 4টে, তাহলে কেটে দিলে 2, তাহলে এটা হচ্ছে 6 - 4 - 2 টু 0। তাহলে ফর্মাল চার্জ অফ অক্সিজেন নাম্বার 1 সেটা হচ্ছে 0। এরপরে Fc2 সেটা অক্সিজেনই আছে, তাহলে 6 মাইনাস লোন পেয়ার হচ্ছে দুটো ইলেকট্রন, এবার হাফ ইন্টু লোন পেয়ার 2 নম্বরে, হ্যাঁ লোন পেয়ার হয়ে গেছে দুটো, হাফ ইন্টু তাহলে 3টে বন্ড আছে মানে 6 ইলেকট্রন, তাহলে এটা যদি কেটে দিই 3, তাহলে 6 - 2 - 3, তাহলে এটা কত হচ্ছে +1। এরপরে Fc3 সেটা অক্সিজেন 6 মাইনাস কত হবে, লোন পেয়ার দেখো 6টা আছে, 6 বন্ড আছে একটা, হাফ ইন্টু 2, তাহলে 1, তাহলে 6 - 6 - 1, অ্যান্সার হবে -1। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হলো। এবার যদি কোনো কম্পাউন্ড দেয় তোমাকে এবং ফর্মাল চার্জ নির্দিষ্ট করে বলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হবে, বা যদি কোঅর্ডিনেট বন্ড হয় তাহলে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে হবে পুরো লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে, তারপরে তুমি ফর্মাল চার্জটা বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদেরকে পড়তে হবে সব থেকে ইম্পর্টেন্ট এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের, এই সব থেকে ইম্পর্টেন্ট বলা যাবে না কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি আমরা, ফ্যাজান্স রুল। ঠিক আছে, ফ্যাজান্স রুল আমাদেরকে অবশ্যই জানতে হবে। ফ্যাজান্স বলেছেন যে আয়নিক বন্ড ক্যান নট বি 100% আয়নিক, মানে কি বলতে চাইলো, সমযোজী এই আয়নিক বন্ধন যেটা আছে সেটা 100% আয়নিক হয় না। তিনি তারপরে বলছেন যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড, মানে প্রত্যেকটা আয়নিক বন্ডের মধ্যে কিছু পরিমাণে কি থাকে, কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে। তিনি বলেছেন কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড, ঠিক আছে। কেন কোভ্যালেন্ট ক্যারেক্টার হয় এটা একটু বুঝে নিই আমরা। দেখো, ধরো আগের দিন পড়েছি আমরা সোডিয়াম প্লাস, এটা ক্যাটায়ন, এবং এর পাশে কি আছে ক্লোরিন মাইনাস অ্যানায়ন। এটা যখন পরস্পরকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ আকর্ষণের দ্বারা, ঠিক আছে, স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যখন কাছে টেনে নেবে, তখন কি হবে, এই যে ভ্যালেন্স সেল সোডিয়াম তার মধ্যে কিন্তু ক্লোরিনের ভ্যালেন্স সেল চলে আসবে, এবং এই পোর্শনে যে ইলেকট্রনগুলো আছে সেখানে কি হয়েছে, শেয়ারিং টেক প্লেস, বোঝা গেল। আর ডিউ টু শেয়ারিং অফ ইলেকট্রন কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেট ইন আয়নিক বন্ড, বোঝা গেল। এই ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কি আছে, আয়নিক বন্ড তৈরি হয়, কিন্তু যখন ভ্যালেন্স ইলেকট্রন একটার মধ্যে একটা ঢুকে যাবে তখন কি হবে, শেয়ারিং, কারণ এর ভ্যালেন্স ইলেকট্রন এর ভ্যালেন্স সেলের সঙ্গে এর ভ্যালেন্স সেল কী হয়ে গেছে, ভিতরে চলে আসছে, তো দুটো কী হচ্ছে, একটা পোর্শন, শেয়ারিং পোর্শন চলে আসছে। তাহলে এইখানে আমরা বলতে পারি ডিউ টু শেয়ারিং অফ ইলেকট্রন কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেট ইন আয়নিক বন্ড, বোঝা গেল। তাহলে কেন আমাদের যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা জেনারেট হয় আয়নিক বন্ডে সেটা বোঝা গেল আশা করি, ঠিক আছে। এরপরে দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি জেনারেট হয় সেটা ক্যাটায়ন এবং অ্যানায়নের ওপর কীভাবে ডিপেন্ড করে, সে ডিপেন্ডেন্সি অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার সেটাকে আমরা জেনে নেব এবার। ডিপেন্ডেন্সি অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, এবার সংক্ষেপে লিখে দিলাম এটা সিসি, হ্যাঁ বুঝতে পারলে তো, কোভ্যালেন্ট ক্যারেক্টার। এবার দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টার ক্যাটায়ন এবং অ্যানায়নের ওপর কীভাবে ডিপেন্ড করবে, ক্যাটায়ন যেটা আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের ওপর কীভাবে ডিপেন্ড করে সেটা একবার দেখে নাও। ক্যাটায়নের সাইজের কথা যদি বলি, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত অ্যানায়নের যে ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটাই কী করতে পারবে, এই যে ক্যাটায়নটা সাইজ ছোট তার মানে কি নিউক্লিয়াস থেকে অপরের যে অ্যানায়নের যে ভ্যালেন্স ইলেকট্রন সেটাকে টানতে পারবে বেশি। তাহলে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে নিচের দিকে, মানে কি যত ছোট হবে সাইজটা, পোলারাইজেশান মানে কি ধ্রুবীকরণ কি হবে, ওই অ্যানায়নটা ক্যাটায়নের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা কি হবে, পোলারাইজেশান কী হবে, বৃদ্ধি পাবে। আর পোলারাইজেশান যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা
বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝা গেছে তো। এরপরে দেখো যদি চার্জের পরিমাণ কি হয়, বেশি হয়, তাহলে কি হবে, পোলারাইজেশান বেশি হবে। কারণ কি, ধরো একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ যত ফোর্স অফ অ্যাট্রাকশান দ্বারা নিজেদেরকে আকর্ষণ করবে, যদি 3টে পজিটিভ 3টে নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি হবে না। বেশি যদি হয় তার মানে কি একটার মধ্যে আর একটা ডুবে যাবে, তাহলে সেক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু বেশি হবে। এরপরে ক্যাটায়নের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে PNGC। যদি PNGC হয়, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হয় কার, ক্যাটায়নের ক্ষেত্রে, ঠিক আছে। যদি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন অফ ক্যাটায়ন যদি হয়, তাহলে সেক্ষেত্রে পোলারাইজেশান যেটা আছে সেটা ভেরি ভেরি হাই হবে, ঠিক আছে। পোলারাইজেশানটা আছে সেটা অনেকটাই কী হবে, হাই হবে। আর পোলারাইজেশান যদি হাই হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কী হবে, বেশি হবে। বোঝা গেল, বুঝতে পারলে তো। এবার এই যে PNGC বা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশান, এই জিনিসটা কি, এটা অবশ্যই বলবো। তার আগে দেখো অ্যানায়নের ক্ষেত্রে বলে দিই। অ্যানায়নের যদি সাইজ কি হয়, বড় হয়, তাহলে কি হবে, সেই বড় সাইজের কারণে নিউক্লিয়াস তার ভ্যালেন্স ইলেকট্রনকে অতটা টেনে ধরে রাখতে পারবে না, যার ফলে ওটা কী হবে, ক্যাটায়ন নিজের দিকে টেনে নেবে এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে পোলারাইজেশান কী হবে, পোলারাইজেশানের ভ্যালু কী হবে, হাই হবে। আর যদি হাই হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কী হবে, হাই হবে। চার্জ তো সেম একই জিনিস, চার্জ যত বেশি হবে পোলারাইজেশান তত বেশি হবে, পোলারাইজেশান কী হবে, তত বেশি হবে, তার ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে PNGC জিনিসটা কি, PNGC হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশান। এটার ইলেকট্রনিক কনফিগারেশান হচ্ছে NS2 NP6 ND10। বুঝা গেল। তার মানে কি, যাদের ভ্যালেন্স ক্যাটায়নের যদি ভ্যালেন্স সেলে এরকম তুমি ইলেকট্রন বিন্যাস দেখতে পাও, তাহলে সেটাকে আমরা কি হিসাবে নেব, সেটাকে সিউডো নোবেল গ্যাস হিসাবে কনসিডার করব। এবার এগুলো কি মনে রাখতে হবে আমাকে? হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে কি করে হবে, তুমি তাহলে প্রত্যেকটা চেক করবে ক্যাটায়ন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এটাকে মনে রাখা, কোন কোন যেগুলো ক্যাটায়ন আছে সেগুলো সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখায়। তো মনে রাখতে হবে আমাদেরকে Cu+, ঠিক আছে। দেখো এটা কি হবে, Cu+, Au+, আর হচ্ছে Ag+। এটা একটা যদি পজিটিভ চার্জ হয়, আর যদি দুটো হয় তাহলে Zn+2 Cd+2 আর হচ্ছে Hg+2। তাহলে তোমাকে একটা সিম্পল একটা কোয়েশ্চেন বলি, দেখো যদি বলা হয় CuCl আর NaCl এই দুটোর মধ্যে আয়নিক কম্পাউন্ড কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে তোমাকে এখানে কোনো কিছু কম্পেয়ার করার দরকার নেই, যেহেতু এটা Cu আছে মানে কি Cu+2 +1 আর Cu+1 মানে PNGC সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখাবে। তার মানে CuCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার ভেরি ভেরি হাই। বোঝা গেল, এর কাছে কেউ টিকতে পারবে না। তাহলে এই ক্যাটায়নগুলো যদি তুমি দেখে নাও তাহলে সেক্ষেত্রে জানবে যে এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে, অনেকটাই বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কি হবে, কোনো একটা আয়নিক কম্পাউন্ড ধরো 100% আয়নিক ছিল, কোভ্যালেন্ট ক্যারেক্টার 10% ঢুকলো, তার মানে কি 90% হলো আয়নিক ক্যারেক্টার কমে গেল। যদি 20% কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকে তাহলে কী হবে, সেটা 80% আয়নিক কম্পাউন্ড। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে আয়নিক কম্পাউন্ডের এটা কি হবে, আয়নিক ক্যারেক্টার ততটা কি হবে, ডিক্রিজ হবে। বোঝা গেল। তারপরে কি হবে, আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ হলে বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট সেটা কি হবে, ডিক্রিজ হবে। সলিবিলিটি কি হবে, ডিক্রিজ হবে, কারণ আয়নিক কি হয়, মোর সলিবল, জলে গুলে যায়, তাই না, ওগুলো ক্যারেক্টারিস্টিক পড়েছি টপিকে। তারপরে হচ্ছে কালারফুল কমপ্লেক্স তৈরি হওয়ার প্রবণতা কি হবে, বৃদ্ধি পাবে। কারণ কি, দেখো NaCl কি আয়নিক কম্পাউন্ড, কি হয় সেটা কালারলেস, তাই তো। এবার কোশ্চেন যদি আসে এখান থেকে, কোশ্চেন কী টাইপের আসবে দেখো, কোশ্চেন দিবে রাইট ডাউন ইনক্রিজিং অর্ডার অফ বয়লিং পয়েন্ট।
ঠিক আছে, তাহলে কীভাবে দেখাবো দেখো, আর কী কী দেওয়া আছে সেটা দেখো। দেওয়া আছে CuCl, NaCl আর LiCl, বুঝা গেল? এবার দেখো আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রথমত এখানে Cu দেখতে পেয়েছি, তার মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কী হবে? ভেরি ভেরি হাই। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে CuCl যেহেতু PNGC আছে বেশি, এবং NaCl এবং LiCl এর মধ্যে কীভাবে দেখব? দেখো দুটোর অ্যানায়ন সেম, দেখার দরকার নাই। তাহলে ক্যাটায়ন কী আছে? সোডিয়াম আর লিথিয়াম। তাহলে সোডিয়াম এবং লিথিয়ামের মধ্যে ক্যাটায়ন ছোটোকে, যে যত ছোট হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তার তত বেশি। Li, তাহলে Li এর বেশি, তারপর হচ্ছে NaCl। আশা করি বুঝতে পেরেছো। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি হবে বলো, নিজেরাই বলো। কী বলেছে এখানে? ইনক্রিজিং অর্ডার, মানে কম থেকে বেশি। তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি, তার মানে কি এর আয়নিক ক্যারেক্টার সব থেকে কম। আয়নিক ক্যারেক্টার কম মানে কি বয়লিং পয়েন্ট কম। তাহলে CuCl এর বয়লিং পয়েন্ট সব থেকে কম, তারপর হচ্ছে LiCl, তারপর হচ্ছে NaCl। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? দেখো এই যে সাইজের ব্যাপারটা যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও। ক্যাটায়নের সাইজ যত ছোট তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ঠিক আছে? তাহলে সাইজ ছোটো কার? লিথিয়ামে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? বেশি হবে। আর এই যে Cu সেটা কিন্তু সাইজের মধ্যে আনলে চলবে না, এটা কারণ কি? এটা PNGC, তার জন্য এর কোভ্যালেন্ট ক্যারেক্টার ভেরি ভেরি হাই। বোঝা গেল? এরপর আর একটা কোশ্চেন দেখি, তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে হুইচ ইজ মোর সলিবল ইন অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে, কী কী আছে দেখো, FeOH2 অ্যান্ড আছে FeOH3। তাহলে এখানে কিচ্ছু দেখার দরকার নেই, আমাদের সিম্পল অ্যান্সার করব। প্রথমে দেখছি আমরা এখানে কি আছে, Fe+2 আর এখানে আছে কি Fe+3। অ্যানায়ন তো সেম, দেখবো না। তাহলে Fe কি আছে? Fe দুটো চার্জ, আর এটার কত চার্জ? 3টে পজিটিভ চার্জ। তাহলে কি হবে বলো, নিজেরাই বলো। তাহলে 3টে, যার যত বেশি চার্জ হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? তত বেশি হবে। বুঝা গেল? তাহলে এর থেকে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কি হবে? আয়নিক ক্যারেক্টারটা কি হবে? আয়নিক ক্যারেক্টার যেটা আছে সেটা কম। আয়নিক ক্যারেক্টার যদি কম হয় তাহলে সলিবিলিটি কী হবে? সলিবিলিটি কমবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে তোমার কোশ্চেন দিয়েছে হুইচ ইজ মোর সলিবল। তাহলে এটা সলিবিলিটি কম, এটার বেশি, এটা হচ্ছে মোর সলিবল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা যদি বুঝতে না পারো আর একবার দেখে নাও। চার্জ যেটা দেওয়া আছে, চার্জ যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। চার্জ যত বেশি কার আছে? Fe3+, তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? তত বেশি, আয়নিক ক্যারেক্টার তত কম, সলিবিলিটি কম। আশা করি বোঝা গিয়েছে, ক্লিয়ার? এরপর আমাদের কি আছে? কোঅর্ডিনেট বন্ড আছে। কোঅর্ডিনেট বন্ডটা আমরা পড়ে নেব, তারপর আবার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যেগুলো আছে, ভ্যালেন্স বন্ড থিওরি, ভেসপার থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, সেগুলো পড়বো। দেখো আজকে কোঅর্ডিনেট বন্ড পর্যন্তই পড়বো। কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে দেখো একটা কি থাকে? ডোনার অ্যাটম থাকে। ডোনার অ্যাটমে কি থাকে? লোন পেয়ার থাকে, আর একটা অ্যাকসেপ্টর থাকে। এটা কি? এটা হচ্ছে ডোনার, আর বি যেটা আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টর। তাহলে ডোনার অ্যাটমের কাজ কি? ডোনার যে আছে সে এটা একে দিবে, যার ফলে বন্ডিং তৈরি হবে। ঠিক আছে, বন্ডিংটা কীরকম হবে দেখো, এ আছে, এ থেকে কিন্তু বি এর দিকে দিচ্ছে। এ কমপ্লিটলি বিকে দিয়ে দিচ্ছে না, বিকে দিচ্ছে দিয়ে কী করছে? বন্ডিং করছে। ঠিক আছে, বন্ডিংয়ে সাহায্য করছে, পুরোটা তোমাকে দেবো না, আয়নিকের মতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই রকমভাবে সাইন লিখতে পারো, অথবা যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ ডোনেট করার জন্য প্লাস, বি হচ্ছে মাইনাস। আশা করি বোঝা গিয়েছে। কন্ডিশান কি? এই সমস্ত বন্ডিংয়ের বা অসমযোজী বন্ডিংয়ের কন্ডিশান কি? কন্ডিশান হচ্ছে 1 নম্বর, ডোনার অ্যাটম মাস্ট হ্যাভ লোন পেয়ার। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট কি? অ্যাকসেপ্টর যেটা আছে, অ্যাকসেপ্টর অ্যাটম মাস্ট হ্যাভ ভ্যাকেন্ট অরবিটাল। বোঝা গেল? তাহলে ডোনার অ্যাটম মাস্ট হ্যাভ লোন পেয়ার, আর অ্যাকসেপ্টর অ্যাটম মাস্ট হ্যাভ ভ্যাকেন্ট অরবিটাল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো একটা এক্সাম্পল। ধরো H2O আছে, প্লাস হচ্ছে H+, তৈরি হবে কি? H3+। দেখো অক্সিজেনের ক্ষেত্রে লোন পেয়ার কতগুলো আছে? লোন পেয়ার বলছি, ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? 6টা, হাইড্রোজেনের একটা। তাহলে কি হবে এখানে? এটা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এরপরে এখানে কি আছে? H+। মানে কি? এর ভ্যাকেন্ট অরবিটাল আছে। তাহলে এই যে অক্সিজেন একে দিবে, দেওয়ার ফলে তৈরি হবে কি? হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই বরাবর H।
এটা হচ্ছে প্লাস চার্জ। ক্লিয়ার? বোঝা গেল তো? দেখো তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ড আছে আর একটা কোঅর্ডিনেট, তার মানে কি বোঝা যাচ্ছে যে কোঅর্ডিনেট বন্ড নিজে নিজেই কোনো রকম কম্পাউন্ড তৈরি করতে পারে না। এর সঙ্গে আরেকটা উদাহরণ দিয়ে দিই। ধরো এখানে দেওয়া আছে BF3 প্লাস হচ্ছে F মাইনাস দিয়ে তৈরি হচ্ছে BF4 মাইনাস। তাহলে বোরনের বাইরে কতগুলো আছে? 3টে। ঠিক আছে, ফ্লোরিনের বাইরে কতগুলো আছে? 7টা। তাহলে এখানে এটা হচ্ছে এটা হলো। এরপরে যেটা আছে ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাস মানে কি? ফ্লোরিনের বাইরে কতগুলো? ভ্যালেন্স শেলে 7টা, একটা মাইনাস মানে আরেকটা ইলেকট্রন। বোঝা গেল? ভালো করে জিনিসটা বোঝো। 7টা ছিল, একটা মাইনাস মানে ইলেকট্রন নিয়েছে, যার ফলে কি হচ্ছে এই ইলেকট্রন দুটো দিয়ে এদিকে কি হচ্ছে? বন্ডিং হচ্ছে। তাহলে কি হবে? ফ্লোরিন বোরন ফ্লোরিন ফ্লোরিন এই বরাবর হবে অ্যারোটা এবার। ঠিক আছে, ওভারঅল চার্জ কি? মাইনাস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমাদের সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আগামী পার্টটা আমরা খুব শীঘ্রই আপলোড করতে পারবো। থ্যাংক ইউ।